পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর বিশাল এলাকায় গ্যাস নেই, থাকবে না কাল সকাল পর্যন্ত। সরবরাহ বন্ধের পর এলো নোটিশ, তিতাসের খামখেয়ালিতে চরম দুর্ভোগ। জুবায়েরপন্থীদের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ। শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখ লাখ হাত। রাত 12টার পর ঢুকবেন সাতপন্থীরা। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদির 4 ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবের সোনালী কাবিনের কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা, জানাজা সম্পন্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সকালে সাভার থেকে রাজধানীর হাজারীবাগ পর্যন্ত বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ জানায় আগামীকাল সকাল 8টা পর্যন্ত গ্যাস থাকবে না। এদিকে আকস্মিক এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। বাড়িতে রান্নার আয়োজন না থাকায় রেস্তোরাঁয় চোখে পড়েছে উপচে পড়া ভিড়। ছুটির দিনের সকালে চুলায় রান্না চাপাতে গিয়ে আগুনের দেখা পেলেন না রাজধানীর আদাবরের এই বাসিন্দা। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ। আদাবরের মতো রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায়ও একই চিত্র, যার কারণে চরম বিপাকে পড়েন রাজধানীবাসী। এমনকি খাবারের সন্ধানে হোটেল রেস্টুরেন্টে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। এই রাতে কারোরই বাসায় গ্যাস নেই, প্লাস হচ্ছে আমাদের কারেন্টও নেই। আমরা যে রাইস কুকার বা অন্য কিছু ইউজ করব সেটাও পারছি না। রাত 10টা থেকে তো গ্যাস নেই, একেবারেই জ্বলছে না, রান্না বান্না সবই বন্ধ। বাচ্চারও খাবার আজকে বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। শনিবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, হাজারীবাগ, মিরপুর, গাবতলী সহ আশপাশের এলাকায় চলছে রক্ষণাবেক্ষণ কাজ, যার কারণে রোববার সকাল পর্যন্ত এসব এলাকায় বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ। গ্যাস নাই, আমরা কোনো পাকশাক কোনো কিছু করতে পারতেছি না, আমরা খুব দুর্ভোগ পাইতেছি, এটা থেকে আমরা মুক্তি চাই। প্রায় এরকম থাকে, গ্যাস থাকে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভোর থেকেই গ্যাস নাই। এই জন্য সকাল থেকেই কিনেই খাচ্ছি সবাই। বাইরে থেকে লাকড়ি কিনে এনে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হয়, এতে আমাদের খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে তিতাস বলছে জিটিসিএল এর জরুরি মেরামত কাজের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে গ্যাস সরবরাহ। 24 ঘন্টায় স্বাভাবিক হবে পরিস্থিতি। জিটিসিএল ওরা একটা জরুরি মেরামত কাজ করতেছে পাইপলাইনে, নোটিশ করার সময় এবং সুযোগ হয়নি আর কি। আমাদের একটা ওই যে ভালভের একটা গ্যাসকেট লিকেজ ধরা পড়ে, আমরা জরুরি ভিত্তিতে গ্যাসকেট চেঞ্জ করতেছেন, এগুলো আবার ইমিডিয়েটলি করতে হয়, না হলে আবার ওই যে লিকেজটা বেড়ে যায় আর কি। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীর রিং রোড ও আদাবর এলাকায় এমনিতেই গ্যাসের সংকট থাকে বছরের অধিকাংশ সময়। বিশেষ করে মোহাম্মদপুরের বছিলা, মিরপুরের পাইকপাড়ায় অধিকাংশ বাসাবাড়িতেই সিলিন্ডার ব্যবহার করতে হয় এখানকার বাসিন্দাদের। আবার কোনো কোনো এলাকায় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত গ্যাস থাকে না, আর গ্যাসের দেখা মিললেও প্রবাহ থাকে কম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সকাল থেকে বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আপনাকে বলে রাখি যে তিতাসের কেবল রাজধানীতে 28 লাখ আবাসিক সংযোগ রয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কেমন সংখ্যক মানুষ, বলা যায় লাখো লাখো মানুষ কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু গৃহিণীরা দেখেছে যে গ্যাস সংযোগে গ্যাসের প্রেশার নেই, অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাসও তারা দেখতে পায়নি। এক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাধারণ মানুষ তারা হোটেলমুখী হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ মানুষ এসে খাবার কিনছেন। আপনাকে বলে রাখি যে এই ক্ষেত্রে সবথেকে বড় সমস্যায় পড়েছে শিশুরা, কারণ যারা একটু বয়সে বড়, তরুণ, বিভিন্ন বয়সীরা কোনো না কোনোভাবে তাদের ক্ষুধা নিবারণ করলো, সব থেকে বেশি বিপাকে পড়েছে শিশুরা। এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে ধানমন্ডির যে একটি হোটেলে আমরা এসেছি, আমরা এই দুপুরের এই সময়টাতে, দুপুরের পরে অর্থাৎ বিকেল সময়টাতে কিন্তু আমরা সাধারণভাবে দেখি যে এক ধরনের ফাঁকা অবস্থা থাকে, কিন্তু আজকে কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত অন্যান্য দিনে যে বেচা বিক্রি হয় তার থেকে ডাবলেরও বেশি বেচা বিক্রি হয়েছে। তার মানে এক ধরনের
চাপ কিন্তু তাদেরকে সামলাতে হয়েছে। এছাড়াও আপনাকে বলি যে বিভিন্ন যে টং দোকান আছে সেই দোকানগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা বিভিন্ন শুকনো ধরনের খাবার খাচ্ছে। তবে কিছু কিছু হোটেল থেকে বলা হয়েছে যে খাবারের বেশি চাপ থাকার কারণে কখনো তারা ভাত সরবরাহ করতে পারলেও তরকারি সরবরাহ করতে পারেননি, কখনো তরকারি সরবরাহ করতে পারলে ভাত সরবরাহ করতে পারেননি। এই ধরনের একটি সমস্যার মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হয়েছে। তবে একটি অভিযোগ তারা বারে বারে দিচ্ছেন যে হঠাৎ করে যে এই এত বড় একটি সিদ্ধান্ত যে তিতাস নিয়েছে, এই ধরনের কিন্তু তারা কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা দেয়নি। বিভিন্ন জায়গায় যদিও তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে একটি করে মেসেজ গিয়েছে যেই যে এলাকায় বন্ধ থাকবে সাধারণ মানুষের মোবাইলে, কিন্তু সেই ধরনের মেসেজও কিন্তু তারা পায়নি। পাশাপাশি বিভিন্ন ধরনের মাইকিং হয়ে থাকে অন্যান্য সময় সুনির্দিষ্ট কোনো এলাকায় যখন গ্যাস সরবরাহ বন্ধ থাকে, কিন্তু এবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এত বড় একটা সিদ্ধান্ত তিতাসের পক্ষ থেকে নেওয়া হলেও কিন্তু সাধারণ মানুষকে জানানোর জন্য যে আরও বেশি প্রচারণা দরকার ছিল, সেই প্রচারণাটি কিন্তু সেইভাবে করা হয়নি। আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত যে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তার মাত্র 9 ঘন্টা পার হয়েছে। তাতেই আপনি বুঝতে পারছেন যে ভোগান্তির বিষয়টি। আরও যে 15 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আরও 15 ঘন্টা যে অতিবাহিত করতে হবে, সেই সময়টি আসলে কতটা দুর্ভোগ ছড়িয়ে পড়বে সেটাই এখনই আসলে বলা যাচ্ছে না। তবে আমরা কিন্তু সেই চিত্র সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে আপনাকে বলে রাখি যে মানুষের সকাল থেকে এক ধরনের দুর্ভোগে পড়ার কারণে এক ধরনের প্রস্তুতি হয়তো তারা নিচ্ছে, কিন্তু তারপরে বলে রাখি যে এই যে ভোগান্তি যদি তিতাস কর্তৃপক্ষ আরও আগে থেকে সতর্কতার সাথে যদি তারা এই বিষয়টি বাস্তবায়ন করতো, তাহলে হয়তো সাধারণ মানুষের এতটা বিপাকে পড়তে হতো না। তো এই ছিল ধানমন্ডি এলাকা থেকে সবশেষ খবর। রিচার্ড। গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সে খবরই জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এবার অন্য প্রসঙ্গ। টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন জুবায়ের পন্থীরা। মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় ওঠে লাখ লাখ হাত। অংশ নেওয়া মানুষের আশা সব ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ইসলাম প্রচারের কাজ। এদিকে রাত 12টার পর ইজতেমা মাঠে ঢুকবেন সাতপন্থীরা। সোমবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 4 দিনের ইজতেমা। ঘড়ির কাঁটায় সকাল 11:15। ধর্মপ্রাণ লাখো মুসলমানকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বী কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। প্রায় 25 মিনিটের মোনাজাত গেলবারের মতো এবারও পরিচালিত হয় বাংলায়। অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান মুসল্লিরা, প্রার্থনা করেন পাপ থেকে মুক্তির। আমি নিজে জান্নাত পাই, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই ধরনের দোয়া করছি। আমার পরিজনের জন্য দোয়া করছি, দেশবাসীর জন্য দোয়া করছি, জাতির জন্য, বিশ্বের জন্য, শান্তির জন্য, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে বাংলাদেশ পরিচালনা হয়। যুব সমাজ সবার মধ্যে যেন এরকম মাদকাসক্তি সবকিছু যেন শেষ হয়ে যায় এবং সবাই যেন খুব ভালোভাবে চলতে পারে। বাংলা ভাষাই হয়েছে যা আমাদের মাতৃভাষা এবং আমরা সকলেই এই ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি। অনেক মানুষ আছে অন্য ভাষা বুঝে না, কারণ যারা বাঙালি যেহেতু মাতৃভাষা সকলেই বুঝে, এই জন্য মনে করি আমাদের জন্য অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সকল ভেদাভেদ ভুলে একত্রিত হবে সবাই। আগামী ইজতেমা হবে সম্মিলিতভাবেই, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়ে সকলে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে। আমি নিজেও ছাদের উপর করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। আমরা চাই এইভাবে সকলে মিলেমিশে সবগুলি হোক, সবাই যেন আমরা একসাথে সুন্দর মতন আবার আগামী বছর একবারে ইজতেমা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আমরা ঝগড়া ফসাদ কিছু চাই না, নিশ্চয় মনে করুন ভালো মতন সুস্থ মতন বিশ্বাস তোমার করতে পারে সবাই। আমি দোয়া করি আল্লাহর কাছে পৃথিবীতে কল্যাণ আসুক, সকল মুসলিম হেদায়েত পাক, এমন প্রত্যাশার কথাও জানান তারা। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি যাতে মুসলমানেরা ভালো করে চলতে পারে। কষ্ট করে আসলাম এবং খুব সুন্দর এবং আনন্দ পাইছি দোয়া মোনাজাতের ভিতর। রোববার থেকে শুরু হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব, যাতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। আখিরি মোনাজাতে অতীতের পাপ থেকে মুক্তি এবং সামনের দিনগুলোতে আল্লাহর পথে চলার তৌফিক চাইলেন মুসল্লিরা। বিশ্বের সকল মুসলিম যেন একত্রে থাকতে পারে সেই প্রত্যাশা তাদের। একই সঙ্গে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের বন্ধন যেন আরও দৃঢ় হয় সেটাও কামনা করেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। এদিকে ভোরের তুরাগ তীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই। জনসমুদ্র রূপ নেয় মহাপ্লাবনে। এ সময় বাস, ট্রেন ও নৌযান কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই।
সব পথেই ছিল ইজতেমা ফেরত মুসল্লির ঢল। জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতের পরই ঘরমুখী মুসল্লিদের ঢল নামে। ময়দান ছাড়ার সময় নির্ধারিত থাকায় ঘরে ফেরার তাড়া ছিল। টঙ্গী স্টেশন রোড আব্দুল্লাপুর সড়কে জনস্রোত দেখা যায়, তবে সড়ক পথে যানবাহন কম থাকায় হেঁটেই রওনা দেন অনেকেই। লক্ষ্য যখন মহান রবের তুষ্টি, তখন ভোগান্তি নিয়ে নেই কোনো অভিযোগ। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়া সকালে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে। আমি নিজেও ছাদের উপর করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল রাখে, সুস্থভাবে সুন্দরভাবে যেন ইজতেমাটা হয়। এই কষ্ট না, প্রকৃত কষ্ট হচ্ছে জাহান্নামের কষ্ট। ওই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা আসছি। এদিকে ঘরে ফিরতে অনেকেই বেছে নেন রেলপথকে। তারপরও আন্তনগর সহ প্রতিটি ট্রেনের বগি থেকে শুরু করে ছাদ, কোথাও ছিল না সামান্য জায়গা। টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমার বিশেষ ট্রেন ছেড়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর উদ্দেশ্যে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ট্রেন না পাওয়ার কষ্ট, পরকালীন পুরস্কারের আশায় আমলেই নেননি মুসল্লিরা। আলহামদুলিল্লাহ যে আমরা এখানে আসতে পারছি, এই জন্য কষ্ট হলেও যেহেতু আল্লাহ কাজ করতে পারতেছি, আমরা দিনের কাজের জন্য আসতে পারতেছি, এই জন্য আমরা মনে হইতেছে না কষ্ট মনে হইতেছে না। পরকালের আশায় আমরা এটা আনন্দ মনে করতেছি, এটা কষ্ট না। আরো যদি 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা আল্লাহ তাআলার এত বড় একটা কাজ করতে পেরেছি, এই ব্যাপারে আমরা অনেক আনন্দিত। দিল্লির মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা 17 ফেব্রুয়ারি ভোরে শুরু করবেন ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা শেষ করে এই মুসল্লিরা ছড়িয়ে পড়বেন পাড়া মহল্লা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারা বলছেন এই কয়েকদিনের গণজামায়াত থেকে তারা যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা কাজে লাগাবেন আত্মোন্নয়ন সহ সমাজ সংস্কারে। টঙ্গী রেল স্টেশন থেকে তোয়াকান তামিম, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরো থাকছে, অগ্নিকাণ্ডের দুর্যোগ কাটিয়ে সম্মিলিত প্রচেষ্টায় আবারও স্বরূপে ফিরছে সোহরাওয়ার্দী হাসপাতাল। কর্মীদের সাহসিকতার গল্প এখন সবার মুখে মুখে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 2টায় তিনি বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক এই সম্মেলনে যোগ দেন। 55তম এই সম্মেলনে 35টি দেশের রাষ্ট্রপ্রধান সহ 50টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের নেতারা অংশ নেন। এতে বিশ্ব রাজনীতি, সমসাময়িক সমস্যা ও আগামী নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ফাতেহ বেনসুদার। এ সময় প্রধানমন্ত্রী 71-এর 25শে মার্চের গণহত্যার বিষয়টি তুলে ধরেন। আইসিসির প্রসিকিউটর জানান, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সংগঠিত অপরাধের তদন্তের তথ্য প্রমাণ সংগ্রহে একটি প্রতিনিধি দল আগামী মার্চ মাসে বাংলাদেশ সফর করবে। এর আগে 2017 সালের নোবেল জয়ী সংগঠন ICAN এর নির্বাহী পরিচালক বিয়াত্রিস ফিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসাও করেন বিয়াত্রিস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন। জামায়াত এখনো ক্ষমা চায়নি, আর ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা বলেন তিনি। এখনো তো অ্যাপোলোজাইজ তারা অফিসিয়ালি করেনি, আর অ্যাপোলোজাইজ করার পর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এর যে বিচার, এটা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ। যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তাদের যে প্রক্রিয়াধীন বিচার কাজ, এটা কিন্তু বন্ধ হবে না। 71-এ যুদ্ধাপরাধের বিষয়টি 47 বছর বয়স পর ক্ষমা চাওয়ার পর্যায়ে কেন এলো, সেটাও কোনো কৌশল কিনা ভেবে দেখতে হবে। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজ 3,45,800 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,198 জন। এর মধ্যে 1,20,000 যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বেসরকারিভাবে হজ পালনের নিবন্ধন 17 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 10 মার্চ পর্যন্ত। বেসরকারি হজ যাত্রীদের প্যাকেজ অর্থাৎ 1,20,000 হজ যাত্রীর 2019 সালের সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 3,45,800 টাকা। এখানে সংযুক্ত আছে বিমান ভাড়া 1,28,000, মক্কা মদিনার বাড়ি ভাড়া এবং 1% অতিরিক্ত বাড়ি ভাড়া সহ 1,06,605 টাকা। সৌদি আরবে প্রদেয় সার্ভিস চার্জ এটা 40,862 টাকা, গতবার ছিল 25,556 টাকা। সময় সংবাদে আরো থাকছে, ক্রাইস্ট চার্চে ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের 8 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি আব্দুর রহমান বদির 4 ভাই সহ 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। এর মধ্যে 24 জন গডফাদার। ইয়াবা ব্যবসায়ীদের বড় একটি অংশ আত্মসমর্পণ করল। অন্যরা আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত টেকনাফ সহ কক্সবাজারের সীমান্ত এলাকা। বিভিন্ন সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার জন্য অনেকেরই নাম উঠে আসে, যাদের মধ্যে প্রভাবশালী অনেকে রয়েছেন। সরকার প্রধানের কঠোর হুঁশিয়ারির পর মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে প্রথমবারের মতো কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের কথা জানায়। এর মধ্যে আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীরা দাবি করেছেন পুলিশের হয়রানির কারণে তাদেরকে ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত হতে হয়েছে। শনিবার দুপুরে টেকনাফে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন ইয়াবা ব্যবসায়ীরা। এদের মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 4 ভাইও রয়েছে। এ সময় 3.5 লাখ ইয়াবা এবং 30টি অস্ত্র জমা দেয় ব্যবসায়ীরা। অনুষ্ঠানে সরকারের আহ্বানে সর্বনাশা মাদক ইয়াবার ব্যবসা থেকে সরে আসায় আত্মসমর্পণকারীদের ধন্যবাদ জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমাকে বিভিন্নভাবে 12টি মিথ্যা মামলার আসামি করা হয়েছে। সেই মামলার সূত্র ধরে আমি আজকে মাদক ব্যবসায়ী। আমরা যারা আত্মসমর্পণ করেছি, সরকার যেন আমাদের ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেয়। যারা রয়ে গেলেন তাদের জন্য কঠোর বার্তা, আমরা আমাদের কঠোরতম বার্তাটি আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনাদের ছাড় নেই, আমরা আপনাদেরকে ছাড়বো না, যে যেখানে লুকিয়ে থাকেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন, যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে রেহাই দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের জন্য আমরা বলে দেব, বাংলাদেশ একটা নিষিদ্ধ এলাকা তোমাদের জন্য। আমরা কোনো ক্রমেই কোনো মাদক ব্যবসায়ীকে আমরা এই জায়গাতে ট্রানজিট কিংবা কোনো ব্যবসা এখানে করতে দেব। এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের মূল নীতি। আত্মসমর্পণকারীদের মধ্যে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকায় গডফাদার হিসেবে চিহ্নিত 73 জনের মধ্যে অন্তত 24 জন রয়েছে। 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের ঘটনায় উদ্ধার দেখানো হয়েছে 3.5 লাখ ইয়াবা এবং 30টি অস্ত্র। আর এই ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করা হবে টেকনাফ থানায়। আর এসব মামলায় আসামি হবে এই 102 জন। তবে আগামীতে আইনগত যে কোনো ব্যবস্থায় তাদেরকে আইনি সহায়তা দেবে সরকার, এমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অন্যান্য মামলাগুলির কি অবস্থা হবে তা এখনো জানানো হয়নি। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। হঠাৎই আগুন, চারপাশে ধোঁয়ার কুণ্ডলী, পোড়া গন্ধ আর চিৎকার চেঁচামেচি। ভয়ঙ্কর এই দুর্যোগে নিজেদের জীবন বাজি রেখে 1000-এরও বেশি রোগীকে নিরাপদে সরিয়ে নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আগুনের পর প্রতিষ্ঠানটির কর্মীদের সাহসিকতার গল্প এখন সবার মুখে মুখে। প্রশংসায় ভাসছেন সবাই। এদিকে দুর্যোগ কাটিয়ে আবারও সম্মিলিত প্রচেষ্টায় আবারও স্বরূপে ফিরতে শুরু করছে হাসপাতালটি। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন।
কিছু গল্প হার মানায় উপন্যাস কিংবা সিনেমা, কিছু চরিত্র সেলুলয়েডের পর্দা থেকে বেরিয়ে আসে আমাদের চারপাশে, নিন্দুককে বুড়ো আঙুল দেখিয়ে রেখে যায় মানবিকতার অনন্য নজির। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক দেবাশিস যেন ঠিক তেমনই একজন। বৃহস্পতিবার যেদিন আগুন লাগে তখন গুরুতর এক রোগীর অস্ত্রোপচার করছিলেন তিনি। আগুনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও থামাননি অস্ত্রোপচার। মোবাইলের টর্চ জ্বালিয়ে দক্ষতার সঙ্গে শেষ করেন অপারেশন। তাৎক্ষণিকভাবে স্ট্রেচার না পেয়ে জ্ঞানহীন রোগীকে নিজেই কোলে নিয়ে বেরিয়ে পড়েন নিরাপদ আশ্রয়ে। যে মুহূর্তে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় ওই মুহূর্তে আমরা অপারেশনের একদম শেষ পর্যায়ে ছিলাম। আমরা জাস্ট চেক করতেছিলাম ওখানে আর কোনো ব্লিডিং আছে নাকি। তখন আমাদের যে সহযোগী ডক্টর ছিল উনি মোবাইল দিয়ে আলো ফেলে এবং ওই আলোতে আমরা ব্যান্ডেজটা কমপ্লিট করি। আমাদের যখন কিছু ইকুইপমেন্টের শর্ট ছিল, এমন আরো গল্প সেদিন ছড়িয়েছিল সোহরাওয়ার্দীর প্রতিটি কোণায়। বীরত্বের সকল গল্পকে যেন হার মানায় চিকিৎসক নুরুল আহমেদ তালুকদারের কাছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বন্ধ হয়ে যায় আইসিইউর অক্সিজেন সরবরাহ। মাত্র 3 মিনিটেই যেখানে রোগীর জীবন প্রদীপ নিভে যেতে পারে এমন চ্যালেঞ্জে স্টোর রুমের দরজা ভেঙে বের করে আনেন অক্সিজেন সিলিন্ডার। এই এখানে একটা গ্লাস ছিল, কাঁচের গ্লাস ছিল আর কি। এই গ্লাসটা আমরা আমাদের যে স্যালাইন স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে আমরা বাড়ি মারি। আমি ছিলাম আমার সাথে, তখন আমার ওয়ার্ড বয় রাসেল ছিল। আমরা দুজন মিলে বাড়ি মেরে এই গ্লাসটা ভেঙে ফেলে পরবর্তীতে ভিতর থেকে আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি। 3 মিনিটটা একটা মানুষের জন্য সবচেয়ে বড় সংকটকালীন মুহূর্ত। এই 3 মিনিটে যদি রোগটাকে অক্সিজেন সাপ্লাই অথবা বাতাস সাপ্লাই না করতে পারি তাহলে সে মানুষটা বাঁচতে পারবে না। এই দ্রুত সিদ্ধান্ত নিয়ে যদি এইটা ভেঙে না যন্ত্রপাতিগুলো বের করা হতো তাহলে আমার মনে হয় সব পেশেন্ট মারা যেত। রোগীদের শুধু নিরাপদে সরিয়ে নেই দায়িত্ব শেষ করেননি চিকিৎসকরা। অন্য হাসপাতালে স্থানান্তরের আগ পর্যন্ত খোলা মাঠেই সেবা দিয়েছেন সাধ্যমতো। সেদিনের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাইলেই নিজের জীবনকে প্রাধান্য দিয়ে সরে যেতে পারতেন নিরাপদ আশ্রয়ে, কিন্তু তা করেননি কেউ। একে একে বাইরে বের করে এনেছেন আগুনের ভয়াবহতায় আতঙ্কিত 1000-এরও বেশি অসহায় প্রাণ। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই চিকিৎসকদেরই কখনো কখনো পান থেকে চুন খসতেই আমরা বলে উঠি কসাই ডাক্তার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় কবি আল মাহমুদকে শেষ বিদায় জানালেন ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহীরা। কবির বিদায়ে শোকের ছায়া নেমে আসে শিল্প সাহিত্য অঙ্গনে। তার চলে যাওয়ায় সাহিত্যাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহসাই পূরণ হবার নয় বলে মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। ঢাকায় জানাজা শেষে কবির মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কাল সেখানে দাফনের কথা রয়েছে। এটা বুঝতে পারি যে আমার লেখা কালের যে চৌকাঠ সেটা অতিক্রম করে গেছে। কবির কণ্ঠেরই আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া যায় সাহিত্যের নানা অঙ্গনে তার অশেষ অবদানে। তাই তো আধুনিক কবিদের মধ্যে অন্যতম বলে খ্যাতি পেয়েছেন তিনি। শুক্রবার মীর আব্দুস শুকুর আল মাহমুদের মহাপ্রয়াণের খবরে রাজধানীর মগবাজারের বাসায় সমবেত হন স্বজন ও কাছের মানুষেরা। প্রিয় মানুষের চলে যাওয়ার বেদনার দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। বাসা থেকে প্রথমে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে কবি সাহিত্যিক, ভক্ত, অনুরাগী ও একাডেমির কর্মকর্তারা কবিকে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় প্রেস ক্লাবে প্রথম জানাজায় অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষ। এ সময় শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অনেকেই। আমরা বিশ্বাস করব যে ওনার মতো কবি সাধারণত সব দেশের সবসময় জন্ম নেয় না, এবং প্রতিটি ধারাতেই ওনার উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা অভিভূত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। পরে কবিকে নেওয়া হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর, সেখানে দ্বিতীয় জানাজা হয়। পরিবারের সদস্যরা জানান ব্রাহ্মণবাড়িয়ায় কবির গ্রামের বাড়িতে সমাহিত করা হবে তাকে। পুরো ফ্যামিলি নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব, দাফন করবো আমরা ব্রাহ্মণবাড়িয়া পারিবারিক গুরুস্থানে। আশা করি ইনশাল্লাহ বাদ জোহর, আগামীকাল বাদ জোহর। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কবি আল মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর বিশাল এলাকায় গ্যাস নেই, থাকবে না কাল সকাল পর্যন্ত। সরবরাহ বন্ধের পর এলো নোটিশ, তিতাসের খামখেয়ালিতে চরম দুর্ভোগ। আমাদের উপর রাজি হয়ে যান।
আল্লাহ আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন, আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা নিয়ত নসিব করে দেন। জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখ লাখ হাত। রাত 12টার পর ঢুকবেন সাতপন্থীরা। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদির 4 ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবের সোনালী কাবিনের কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা, জানাজা সম্পন্ন। এই ছিল এখনকার মতো।